কেমন আছেন আপনারা? আশা করি ভালো। দীর্ঘদিন পর ফ্লোরাস এফএম বাংলার আজকের অডিও বুক নিবেদনে আমি আশফাকুর রহমান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ শুনব এডগার অ্যালেন পোর লেখা দ্য টেল টেল হার্টের বাংলা অনুবাদ হৃদয়ের জবানবন্দি। এডগার অ্যালেন পো সম্পর্কিত বিস্তারিত তথ্য ডেসক্রিপশন বক্সে দেয়া রইল। তাহলে আর দেরি না করে গল্প শুরু করা যাক। সত্যি সত্যি বলছি, আমি স্নায়বিক ছিলাম, ভীষণ ভীষণ স্নায়বিক। তখনও ছিলাম, এখনও আছি। কিন্তু তাই বলে আমাকে পাগল বলবেন কেন? অসুখ আমার ইন্দ্রিয়গুলোকে নষ্ট করেনি, দুর্বল করেনি কোনোভাবেই, বরং সেগুলো আরও তীক্ষ্ণ হয়ে উঠেছিল। তার মধ্যে শ্রবণ শক্তি ছিল সবচেয়ে প্রখর। স্বর্গের সব শব্দ আমি শুনতে পেতাম, পৃথিবীর সব শব্দ, এমনকি নরকেরও কত শব্দ আমার কানে এসেছে। তাহলে বলুন, আমি পাগল হই কি করে? শুনুন এবং দেখুন কত শান্তভাবে, কত সুস্থ মনের মানুষের মতন আপনাকে পুরো ঘটনাটা বলি। প্রথম সেই ভাবনাটা কিভাবে আমার মাথায় ঢুকেছিল তা আজ আর আমি বলতে পারবো না, কিন্তু একবার জন্ম নেওয়ার পর থেকে সেটাই দিন রাত আমায় তাড়া করে বেড়াতো। এর পেছনে কোনো উদ্দেশ্য ছিল না, কোনো হিংসা কিংবা বিদ্বেষও ছিল না। বুড়ো ওই লোকটিকে আমি ভীষণ ভালোবাসতাম। তিনি কখনো আমার কোনো ক্ষতি করেননি, কখনো অপমানও করেননি। তার টাকা পয়সার প্রতি আমার কোনো লোভ ছিল না। সব দোষ ছিল তার চোখের। হ্যাঁ, তার চোখের। তার একটি চোখ ছিল শকুনের চোখের মতো, ফ্যাকাশে নীল, তার উপর যেন পাতলা এক আস্তরণ জমে আছে। চোখটা যখনই আমার দিকে ফিরত, আমার শরীরের রক্ত হিম হয়ে যেত। তারপর ধীরে ধীরে আমি স্থির করলাম পুরোটাকে মেরে ফেলব। তাহলেই তাহলে সেই চোখের হাত থেকে চিরকালের মতো মুক্তি পাবো আমি। এবার আসল কথায় আসি। আপনি ভাবছেন আমি পাগল, কিন্তু পাগল মানুষের কিছুই জানা থাকে না। যদি আমাকে তখন দেখতেন, দেখতেন কি বুদ্ধি করে আমি সব করেছি, কত সতর্কতার সাথে, কত দূরদৃষ্টি নিয়ে, কত নিখুঁত গোপনীয়তায় আমার কাজ এগিয়েছি। বুড়ো মানুষটিকে আমি যতটা স্নেহ আর যত্ন দেখিয়েছিলাম, তাকে হত্যার আগের পুরো সপ্তাহে তার চেয়ে বেশি কোনো দিন দেখাইনি। প্রতি রাতে, ঠিক মধ্যরাতে, তার ঘরের দরজার ছিটকিনি আস্তে আস্তে খুলতাম। এত ধীরে দরজা ঠেলতাম যে সামান্যতম শব্দও হতো না। তারপর মাথা গলানোর মতো একটু ফাঁক তৈরি হলে একটা কালো লণ্ঠন ভেতরে ঢুকিয়ে দিতাম। লণ্ঠনটা এমনভাবে বন্ধ থাকতো যে এক ফোঁটা আলো বাইরে বেরোতে পারতো না। তারপর ধীরে ধীরে নিজের মাথাটা ভেতরে বাড়াতাম। আমাকে যদি তখন দেখতেন, নিশ্চয়ই আমার কৌশল দেখে অবাক হতেন। এত ধীরে মাথাটা এগোতো যে বুড়োর ঘুমে বিন্দু মাত্র ব্যাঘাত ঘটার কোনো উপায় ছিল না। মাথাটা এমন জায়গায় পৌঁছাতে আমার প্রায় 1 ঘন্টা লেগে যেত, যেখান থেকে তাকে বিছানায় শুয়ে থাকতে স্পষ্ট দেখতে পারতাম। বলুন তো, কোন পাগল মানুষ এত ধৈর্য আর বুদ্ধির পরিচয় দিতে পারে? তারপর যখন আমার মাথা পুরোপুরি ঘরের ভেতরে চলে যেত, তখন খুব সাবধানে লণ্ঠনের ঢাকনা একটু খুলতাম। এত সাবধানে খুলতাম কারণ কবজায় সামান্য কড়মড় শব্দ হতো। এমনটুকুই খুলতাম যাতে সরু এক ফালি আলো গিয়ে পড়ে শুধু সেই শকুনের চোখের উপর। টানা 7 রাত আমি একই কাজ করেছি। প্রতি রাতেই, ঠিক মধ্যরাতে। কিন্তু প্রতিবারই দেখেছি চোখটা বন্ধ, তাই কিছুই করা সম্ভব হয়নি। কারণ বুড়ো মানুষটা আমাকে কষ্ট দিতেন না, কষ্ট দিত তার সেই অশুভ চোখ। আর প্রতি সকালে সূর্য ওঠার পর আমি নির্ভয় তার ঘরে ঢুকতাম, স্বাভাবিক গলায় নাম ধরে ডাকতাম, আন্তরিকভাবে খোঁজ নিতাম রাতটা তার কেমন কেটেছে। তাই ভাবুন,
তিনি কত বিচক্ষণ বুড়ো হলে তাহলেই সন্দেহ করতে পারতেন যে প্রতি রাত ঠিক 12টায় তিনি যখন ঘুমিয়ে থাকেন তখন আমি নিঃশব্দে তার ঘরের ভেতর উকি মেরে যাই। অষ্টম রাতটায় আমি আগের সব কদিনের চেয়ে অনেক বেশি সতর্ক ছিলাম। ঘড়ির মিনিটের কাঁটাও আমার হাতের চেয়ে দ্রুত এগুচ্ছিল। তার আগে কোনো দিন নিজের ধৈর্য, নিজের বিচক্ষণতার এমন পরিচয় আমি নিজে খুঁজে পাইনি। বিজয়ের উত্তেজনা বুকের মধ্যে সামলে রাখা কঠিন হয়ে উঠেছিল। ভাবলেই হাসি পেত। আমি ধীরে ধীরে দরজা খুলে চলেছি, আর সে আমার গোপন উদ্দেশ্য বা কাজের সামান্য আভাসটুকুও টের পাচ্ছে না। মনে মনে চাপা হাসি হেসে ফেলেছিলাম। হয়তো সেই শব্দেই তার কানে গিয়েছিল, কারণ আচমকা সে বিছানায় নড়ে উঠল, যেন হঠাৎ চমকে গেছে। আপনার মনে হতে পারে আমি তখন পিছিয়ে এসেছিলাম। না, একটুও না। ঘরটা ছিল কালিমাখা অন্ধকারে ডুবে। ডাকাতের ভয়ে জানালার পাল্লা শক্ত করে বন্ধ ছিল, তাই আমি নিশ্চিত জানতাম দরজার সামান্য ফাঁকটুকুও তার চোখে পড়বে না। আমি তাই একই ধীরতায়, একই স্থিরতায় দরজাটা আরও একটু করে ঠেলে খুলতে লাগলাম। আমার মাথা তখন ঘরের ভেতরে। লণ্ঠনের ঢাকনা খুলতে যাব এমন সময় টিনের আটকানো কৌটোয় বুড়ো মানুষের হাত পড়ে গেল। তিনি লাফিয়ে উঠে চিৎকার করে বললেন, কে কে ওখানে? আমি একেবারে স্থির হয়ে রইলাম, একটি কথাও বললাম না। পুরো 1 ঘন্টা আমার শরীরের একটি পেশিও নড়েনি। এই দীর্ঘ সময়ও তাকে আর শুয়ে পড়তে শুনলাম না। তিনি তখনও বিছানায় উঠে বসে কান পেতে শুনছেন, ঠিক যেমন আমি অসংখ্য রাত ধরে দেয়ালের ভেতর মৃত্যু ঘড়ির ক্ষীণ শব্দ শুনে গেছি। একটু পরেই আমি ক্ষীণ একটা গঙ্গানির শব্দ শুনতে পেলাম। সঙ্গে সঙ্গেই বুঝলাম ওটা মৃত্যু ভয়ে জমে যাওয়া মানুষের গঙ্গানি। যন্ত্রণার নয়, শোকেরও নয়, না, সেরকম কিছু নয়। আত্মার একেবারে গভীর থেকে উঠে আসা চাপা রুদ্ধ এক শব্দ। এমন শব্দ তখনই বেরিয়ে আসে যখন ভয় মানুষের সমস্ত সত্তাকে গ্রাস করে ফেলে। শব্দটা আমার অচেনা ছিল না। কত রাত, ঠিক মধ্যরাতে যখন সারা পৃথিবী ঘুমিয়ে থাকত, তখন সে একই শব্দ আমার নিজের বুকের ভেতর থেকে উঠে এসেছে। তার প্রতিধ্বনি আমার আতঙ্ককে আরও গভীর, আরও অসহনীয় করে তুলেছে। তাই আমি শব্দটা চিনেছিলাম। বুড়ো মানুষটার মনের অবস্থাও বুঝতে পেরেছিলাম। তার জন্য মায়াও হচ্ছিল, অথচ বুকের গভীরে চাপা এক তৃপ্তির হাসিও জেগে উঠছিল বারবার। প্রথম সে সামান্য শব্দে বিছানায় নড়ে ওঠার পর থেকে তিনি আর এক মুহূর্ত ঘুমোতে পারেননি, সেটা আমি জানতাম। সে সময় থেকে তার ভয় ক্রমশ বেড়েই চলেছে। নিজেকে বোঝানোর চেষ্টা করেছেন সবই মনের ভুল, কিন্তু কিছুতেই বিশ্বাস করতে পারেননি। নিশ্চয়ই নিজেকে বলেছেন চিমনির ভেতর দিয়ে হাওয়া ঢুকছে, ওই শব্দ হয়তো তারই, কিংবা মেঝের উপর দিয়ে একটা ইঁদুর চলে গেল, অথবা একটা ঝিঝি পোকা বারবার ডেকে উঠছে। হ্যাঁ, এসব ভেবেই তিনি নিজেকে শান্ত করার চেষ্টা করছেন হয়তো, কিন্তু সবই বৃথা, সম্পূর্ণ বৃথা। কারণ মৃত্যু যখন মানুষের দিকে এগিয়ে আসে, তখন তার কালো ছায়া আগে গিয়ে শিকারকে ঢেকে ফেলে। সেই অদৃশ্য ছায়ার বিষণ্ণ ভারী পুরো মানুষটাকে বুঝিয়ে দিয়েছিল। যদিও তিনি কিছুই দেখেননি, কিছুই শোনেননি, তবুও অনুভব করছিলেন যে আমার মাথাটা তখন তার ঘরের ভেতরেই রয়েছে। অনেকক্ষণ অপেক্ষা করলাম, অসীম ধৈর্য নিয়ে অপেক্ষা করলাম। তবু যখন তাকে শুয়ে পড়তে শুনলাম না, তখন স্থির করলাম লণ্ঠনের ঢাকনাটা অতি সামান্য খুলব, বেশি নয়, অল্প একটু। আমি সেটাই করলাম। কি নিঃশব্দে, কি সাবধানে ঢাকনাটা সরিয়েছিলাম তা কল্পনাও করতে পারবেন না।
শেষে এক সময় মাকড়সার সূক্ষ্ম সুতোর মতো এক ফালি ম্লান আলো সেই সরু ফাঁক দিয়ে বেরিয়ে এসে গিয়ে পড়ল শকুনের চোখটার উপর। চোখটা খোলা ছিল, পুরোপুরি খোলা। চোখটার দিকে তাকাতেই আমার ভেতরের ক্রোধ আগুনের মতো জ্বলে উঠল। স্পষ্ট দেখতে পেলাম সেটাকে, নিস্তেজ ফ্যাকাশে নীল, তার উপর জমাট বাঁধা এক ঘৃণ্য আবরণ। সেই দৃশ্য যেন আমার হাড়ের মজ্জা পর্যন্ত ঠান্ডা করে দিল। কিন্তু বুড়ো মানুষটার মুখের আর কিছুই দেখতে পেলাম না, শরীরের কোনো অংশও নয়। যেন অজান্তেই আমি আলোর সেই সরু রেখাটাকে নিখুঁতভাবে গিয়ে ফেলেছিলাম ওই অভিশপ্ত চোখটার উপর। এখনও কি বুঝতে পারছেন না? যাকে আপনি উন্মাদনা বলে ভুল করছেন, সেটাই আসলে আমার ইন্দ্রিয়র অস্বাভাবিক তীক্ষ্ণতা। ঠিক তখনই আমার কানে এলো এক মৃদু, নিস্তেজ এবং বেশ দ্রুত একটা শব্দ। তুলার ভেতরে মোড়া ঘড়ির টিক টিক শব্দ যেমন হয়, ঠিক তেমন। শব্দটা আমার চেনা ছিল। ওটা ছিল বুড়ো মানুষটার হৃদয় স্পন্দন। শব্দটা যত জোরে উঠতে লাগলো, আমার ক্রোধ তত বাড়তে লাগলো। যেন যুদ্ধের ঢাকের তালে সৈন্যের বুকের সাহস জেগে ওঠে। তবু নিজেকে সামলে রেখেছিলাম, একটুকুও নড়িনি। নিঃশ্বাসও প্রায় নিইনি বলতে গেলে। লণ্ঠনটা একেবারে স্থির করে ধরে রেখেছিলাম। আলোর সরু রেখাটা যেন চোখের উপর থেকে এক চুলও না সরে যায়, সেই চেষ্টা করছিলাম। এদিকে হৃদস্পন্দনের সেই নারকীয় তালে তালে শব্দ ক্রমেই বেড়ে চলেছে, প্রতি মুহূর্তে আরও দ্রুত, আরও জোরে। বুড়ো মানুষটার আতঙ্ক তখন নিশ্চয়ই সীমা ছাড়িয়েছে। শব্দটা বাড়ছিল, প্রতি মুহূর্তে আরও জোরে, আরও তীব্র হয়ে উঠছিল। শুনছেন তো আমি কি বলছি? আগেই বলেছি আমি স্নায়বিক, সত্যিই তাই। আর সেই গভীর রাতের স্তব্ধ সময়ে, সেই পুরনো বাড়ির ভয়াবহ নীরবতার মধ্যে এমন অস্বাভাবিক শব্দ আমার ভেতরেও এক অসহ্যকর আতঙ্ক জাগিয়ে তুলেছিল। তবুও আরও কয়েক মিনিট আমি নিজেকে সংযত রেখেছিলাম। স্থির হয়ে দাঁড়িয়েছিলাম, কিন্তু হৃদস্পন্দন ক্রমে আরও জোরে উঠতে লাগলো। আমার মনে হলো বুকটা ফেটে বুঝি হৃৎপিণ্ডটা বেরিয়ে আসবে। তারপর হঠাৎ আর একটা ভয় আমাকে গ্রাস করলো। যদি পাশের বাড়ির কেউ এই শব্দ শুনে ফেলে? তখনই বুঝলাম বুড়ো মানুষটার সময় এসে গেছে। এক বিকট চিৎকার করে আমি লণ্ঠনের ঢাকনা খুলে পুরো ঘরের ভেতর ঝাঁপিয়ে পড়লাম। তিনি একবারই চিৎকার করেছিলেন, মাত্র একবার। মুহূর্তের মধ্যে তাকে টেনে মেঝেতে ফেলে দিলাম। তারপর ভারী খাটটা তার শরীরের উপর উল্টে চাপিয়ে দিলাম। এত দূর পর্যন্ত কাজ নির্বিঘ্নে শেষ হয়েছে ভেবে আমার মুখে হাসি ফুটে এলো। কিন্তু তারপরও কয়েক মিনিট ধরে চাপা একটা হৃদস্পন্দন শুনতে পেলাম আমি। তাতে অবশ্য আমার কোনো উদ্বেগ ছিল না। সেই শব্দ দেয়াল ভেদ করে বাইরে পৌঁছাবে না। শেষে সেটাও থেমে গেল। বুড়ো লোকটাও মারা গেছেন। আমি খাটটা সরিয়ে তার নিথর দেহ পরীক্ষা করলাম। হ্যাঁ, তিনি মৃত, সম্পূর্ণ মৃত। তার বুকে হাত রেখে অনেকক্ষণ অপেক্ষা করলাম। না, কোনো স্পন্দন নেই। তিনি সত্যিই মৃত। সেই চোখ আর কোনো দিন আমাকে যন্ত্রণা দেবে না। এরপরও যদি আপনি আমাকে পাগল মনে করেন, তাহলে আমি কিভাবে দেহটা লুকিয়েছিলাম তা শুনলে আর নিশ্চয়ই তা ভাববেন না। দেখবেন কত বিচক্ষণতার সঙ্গে আমি সব ব্যবস্থা করেছিলাম। রাত তখন শেষের দিকে এগোচ্ছে। আমি দ্রুত কাজ করছিলাম, কিন্তু নিঃশব্দে। প্রথমেই মৃতদেহটাকে টুকরো টুকরো করলাম। মাথা, 2 হাত আর 2 পা আলাদা করে ফেললাম। তারপর ঘরের মেঝের 3টে তক্তা খুলে কাঠের ফাঁকা জায়গার মধ্যে সব কিছু গুজে রাখলাম।
এরপর তক্তাগুলো এমন নিখুঁতভাবে আগের জায়গায় বসিয়ে দিলাম যেন কোনো মানুষের চোখে সামান্যতম অসঙ্গতি ধরা না পড়ে, এমনকি আমার নিজের চোখেও নয়। পরিষ্কার করার মতো কিছুই ছিল না, কোথাও কোনো দাগ নেই, রক্তের এক ফোঁটাও নেই। সে ব্যাপারে আমি যথেষ্ট সাবধান ছিলাম। সব কিছুই একটা বড় পাত্রে জমা করে রাখা হয়েছিল। এ কাজ শেষ হতে হতে ভোর 4টা বেজে গেল। তবু চারদিক তখনও মধ্যরাতের মতোই অন্ধকার। ঘড়ি 4টার ঘন্টা পড়তেই সদর দরজায় কড়া নাড়ার শব্দ হলো। একেবারে নিশ্চিন্ত মনে দরজা খুলতে নিচে নেমে গেলাম। এখন আর আমার ভয় কিসের? দরজা খুলতেই 3জন ভদ্রলোক ভেতরে চলে এলেন। অত্যন্ত ভদ্রভাবে নিজেদের পুলিশ অফিসার বলে পরিচয় দিলেন তারা। রাতে নাকি একজন প্রতিবেশী একটি চিৎকার শুনেছেন, তাতেই কোনো অঘটনের সন্দেহ রয়েছে। থানায় খবরও দেওয়া হয়েছে। সে সূত্রেই বাড়ির তল্লাশি করতে তাদেরকে এখানে পাঠানো হয়েছে। হাসলাম আমি। ভয়ের তো কোনো কারণই ছিল না। তাদের সাদর অভ্যর্থনা জানালাম, বললাম চিৎকারটা আমারই ছিল। ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখে চমকে উঠেছিলাম আমি। আরও জানালাম বুড়ো লোকটি গ্রামে গেছেন। তারপর তাদের নিয়ে বাড়ির এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ঘুরে ঘুরে দেখালাম। বললাম ভালো করে খুঁজুন। শেষ পর্যন্ত তাদের নিয়ে গেলাম বুড়ো মানুষের ঘরে। তার সব জিনিসপত্র অক্ষত অবস্থায় দেখালাম। কোথাও কোনো অগোছালো ভাব নেই। নিজের আত্মবিশ্বাস তখন এতটাই প্রবল ছিল যে ঘরে কয়েকটা চেয়ার এনে তাদের বিশ্রাম নিতে বললাম। আর নিজের সেই উন্মত্ত আত্মতৃপ্তিতে আমি গিয়ে বসলাম ঠিক সেই জায়গাটার উপর যার নিচেই লুকিয়েছিল ওই মৃত মানুষটির দেহ। পুলিশ অফিসাররা সন্তুষ্ট হলেন। আমার আচরণ তাদের সমস্ত সন্দেহ দূর করে দিয়েছিল। আমিও অস্বাভাবিক রকম নিশ্চিন্ত ছিলাম। তারা বসে গল্প করতে লাগলেন, আমিও হাসি মুখে উত্তর দিচ্ছিলাম। কিন্তু কিছুক্ষণ পর টের পেলাম আমার মুখের রং ফ্যাকাশে হয়ে আসছে। মনে হতে লাগলো তারা যেন এবার চলে যান। মাথার ভেতর যন্ত্রণা শুরু হলো। কানে যেন একটানা ঝিঝি শব্দ বাজছে, অথচ তারা বসেই রইলেন, গল্প করেই চললেন। শব্দটা ধীরে ধীরে আরও স্পষ্ট হয়ে উঠতে লাগলো। ক্রমেই বাড়তে লাগলো তার তীব্রতা। সেই অস্বস্তি ঢাকতে আমি আরও বেশি কথা বলতে শুরু করলাম, কিন্তু তাতেও কোনো লাভ হলো না। শব্দটা থামলো না, বরং আরও স্পষ্ট, আরও তীক্ষ্ণ হয়ে উঠল। শেষে বুঝতে পারলাম শব্দটা আমার কানের ভেতর থেকে আসছে না। নিশ্চয়ই তখন আমার মুখ আরও ফ্যাকাশে হয়ে উঠেছিল। তবু আমি আরও সাবলীলভাবে কথা বলতে লাগলাম। গলার স্বরও অজান্তেই উঁচু হয়ে যাচ্ছিল, কিন্তু শব্দটা থামল না, বরং আরও বাড়তে লাগলো। আমি কি করব? সে একই মৃদু নিস্তেজ দ্রুত শব্দ, তুলোর মধ্যে মোড়ার ঘড়ির টিকটিক শব্দ যেমন হয় ঠিক তেমনই। আমার শ্বাস বন্ধ হয়ে আসছিল, অথচ অফিসারদের কারো মুখে তার কোনো লক্ষণ নেই, যেন তারা কিছুই শুনতে পাচ্ছেন না। আমি আরও দ্রুত কথা বলতে লাগলাম, আরও জোর দিয়ে, আরও উত্তেজিত হয়ে, কিন্তু শব্দটা অবিরাম বেড়েই চলল। আমি উঠে দাঁড়ালাম, তুচ্ছ বিষয় নিয়ে তর্ক জুড়ে দিলাম, হাত নেড়ে উচ্চ স্বরে কথা বলতে লাগলাম, কিন্তু তাতেও কোনো লাভ হলো না। শব্দটা আরও জোরে উঠতে লাগলো। এরা যাচ্ছে না কেন? আমি ঘরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ভারী পায়ে পায়চারি করতে শুরু করলাম, যেন তাদের কথায় আমি ক্রোধে উন্মত্ত হয়ে উঠেছি। কিন্তু শব্দটা তখনও বাড়ছে। হে ঈশ্বর, আমি কি করব?
আমার মুখ দিয়ে ফেনা বেরোতে লাগলো। আমি প্রলাপ বকতে লাগলাম, চিৎকার করতে লাগলাম, অভিশাপ দিতে লাগলাম। যে চেয়ারটায় বসেছিলাম সেটাকে তুলে সজোরে মেঝেতে আছাড় মারলাম, কাঠের তক্তার উপর ঘষে দিলাম। তবু লোকগুলো নিশ্চিন্তে গল্প করে চলেছে, মুখে হাসি লেগেই আছে। এ কি সম্ভব? তারা কিছুই শুনছেন না, না না, তারা নীরবে উপহাস করছেন। তখন যেমন ভেবেছিলাম এখনও তাই বিশ্বাস করি, কিন্তু এই যন্ত্রণার চেয়ে যে কোনো কিছুই সহ্য করা উত্তম ছিল। এই বিদ্রূপের চেয়ে আর সব কিছুই সহনীয়। তাই তাদের সেই ভণ্ড হাসি আমি আর সহ্য করতে পারছিলাম না। মনে হচ্ছিল এখনই আমাকে হয় চিৎকার করে উঠতে হবে, নয়তো আমি মরে যাব। তাই তখনই আবার, শুনুন, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। শয়তান! আমি চিৎকার করে উঠলাম। আর ভান করবে না, আর ভান করবে না, আমি সব স্বীকার করছি। আমিই করেছি, আমিই করেছি তার খুন। তক্তাগুলো তুলে ফেলুন। এখানে, এখানে এই জায়গাতেই তাকে রেখেছি। আপনারা কি এখনো শুনতে পাচ্ছেন না তার শব্দ? ওটা তার সে অভিশপ্ত হৃদয়ের স্পন্দনের শব্দ। এতক্ষণ শুনছিলেন এডগার অ্যালেন পোর লেখা দ্য টেল টেল হার্ট অবলম্বনে হৃদয়ের জবানবন্দি। গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ইউ ক্যান টার্ন অন দ্য নোটিফিকেশন বেল ফর ফার্দার আপডেটস। তাহলে আজ এ পর্যন্তই। ফ্লোরেন্স এফএম বাংলা থেকে আমি আশফাকুর রহমান সাইনিং অফ ফর টুডে। দেখা হবে পরবর্তী কোনো গল্পে।